প্রিয় ছাত্রছাত্রীরা, লকডাউনে কেমন আছো তোমরা সবাই? আমাদের খুব সাবধানে থাকতে হবে, কেননা এমন একটা করোনা ভাইরাস নামের রোগ যেটা সারা পৃথিবীকে মহামারীর দিকে ঠেলে দিয়েছে। ফলে আমরা যেন খুব সাবধান থাকি, সতর্ক থাকি, এই জায়গাটা যেন কোনোভাবেই ভুলে না। আর যে সব স্বাস্থ্যবিধির কথা বলা আছে সেগুলো যেন মেনে চলি। আমি আবার এসেছি তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাস নেবার জন্য। আমি নিবিকৃষ্ণ ঘোষ। আমরা গতদিন ধাতুবিদ্যা পড়াচ্ছিলাম এবং এই ধাতুবিদ্যাতে আমরা যে জায়গাটায় গেছিলাম, একটা শুরু করেছিলাম গতদিনের ক্লাসে যে জায়গাটায়, সেটা ছিল যে ইতিহাসগতভাবে আমরা দেখেছিলাম যে স্বর্ণযুগ, তাম্রযুগ, লৌহযুগ, তারপর লৌহ ইস্পাত বা জিঙ্কের ব্যবহার মানব সভ্যতায় এসেছে। তার কারণ হিসেবে বলেছিলাম যে এই ধাতুগুলোর বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে ধাতুগুলোকে আমরা কিভাবে প্রকৃতিতে পাই, এমনকি তাদের আকরিক হিসেবেও আমরা কিভাবে প্রকৃতিতে পাই, এবং বিভিন্ন ধাতুর আকরিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ধাতুগুলোর কিভাবে আমরা নিষ্কাশন করতে পারি সেই সম্পর্কে খুব প্রাথমিক একটা ধারণা তোমাদের দেবার চেষ্টা করব। তো নিষ্কাশন করা মানে আমি কোনো একটা ধাতুর আকরিক আছে, ধরো ধাতব অক্সাইড আছে, এইটা একটা ধাতব অক্সাইড। তাহলে এই অক্সাইড থেকে আমাকে কি বের করতে হবে না, আমাকে পেতে হবে ধাতু। কি পেতে হবে? ধাতু পেতে হবে। তাহলে ধাতু পেতে গেলে এখান থেকে অক্সিজেনটাকে সরাতে হবে। সরাতে গেলে কি করতে হবে? বিজারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে বিজারণ প্রক্রিয়ার জন্য আমরা একটা পদার্থ সাধারণত ব্যবহার করি, সেই পদার্থটাকে আমরা বলি অঙ্গার বা কার্বন। তো এইটা একদম প্রাচীন যুগেও ব্যবহার করা হতো। যখন তামা নিষ্কাশন করা হতো তখন অত পদ্ধতি এখনকার মতো মারুত চুল্লি ছিল না, কিন্তু এই তামাটাকে ব্যবহার করা হতো। পরাবর্ত চুল্লি ছিল না, কিন্তু এমনিভাবে করা হতো, পুড়িয়ে এই নিষ্কাশনটা করা হতো। পোড়ালে কি হবে? ধাতু পুড়লে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে। আবার এই কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া কার্বন মনোক্সাইড আবার বিক্রিয়া করবে। আবার বিক্রিয়া করলে কি তৈরি করবে? আবার ধাতু তৈরি করবে, আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এটা আমি সাধারণভাবে লিখলাম একদম সহজভাবে বোঝার জন্য। এম এর জায়গায় যদি আমি দ্বিতীয় কোনো ধাতু যোগ লিখি, জিঙ্ক লিখি, তাহলে সেটা কার্যকরী হবে। এইবারে আমরা চলে যাব উদাহরণ। উদাহরণ মানে ধরো আমরা আয়রন নিষ্কাশন করব। তাহলে আয়রনের আকরিক কি আমরা ব্যবহার করি? রেডিয়াম, তাই তো? তাহলে এইখান থেকে আমরা কার্বন যোগ করব। ব্লাস্ট ফার্নেস বলে এক ধরনের আছে, মানে চুলা আছে যেখানে আমরা ধাতু নিষ্কাশন করি, ব্লাস্ট ফার্নেস। এবং সেইখানে ব্লাস্ট মানে আগুনের শিখা আর অলকা দিয়ে এটাকে গলানো হয় এবং তার সঙ্গে কার্বন থাকে। এবং এটা যখন হয় তখন এখানে কি হয় না, আগে পুড়িয়ে না হয়, পুড়িয়ে এটার সঙ্গে বিক্রিয়া করা হয়। তাহলে কি তৈরি হবে? লোহা তৈরি হবে। আর কি তৈরি হবে? প্রথমে কার্বন মনোক্সাইড তৈরি হবে, তারপর এই কার্বন মনোক্সাইড আবার বিক্রিয়া করবে। বিক্রিয়া করে একসঙ্গে দুটো বিক্রিয়াকে যদি নাও লিখি, তাহলে এই কার্বন মনোক্সাইড আবার বিক্রিয়া করে প্লাস সিও তৈরি করবে। তাহলে কটা সি লাগবে? 3টে সি লাগবে। তাহলে এখানে 3টে লাগবে। এইবার আবার কার্বন, এই ফেরিক অক্সাইড আছে, ফেরিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাবো আমি কার্বন মনোক্সাইড। তাহলে কি তৈরি হবে? 3টে কার্বন ডাই অক্সাইড তৈরি, আর একই রকম ভাবে দুটো। তাহলে এই লোহাটাকে আমি ব্যবহার করছি। তাহলে এই পদ্ধতিটা যেটা আমরা বিক্রিয়া করলাম, সেই পদ্ধতিটাকে আমরা বলি কার্বন বিজারণ পদ্ধতি। কি বললাম? কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে এইটা তোমরা একটু ছোট্ট করে লিখে নিতে পারো। এইখানে আমি যদি জিঙ্ক দিই, এম এর বদলে যদি জিঙ্ক বসাই, তাহলে একরকম ভাবে আমি বিক্রিয়া পাবো। প্রশ্ন হলো সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু,
বা অ্যালুমিনিয়াম ধাতু, এই ধাতুগুলোরও অক্সাইডকে আমরা একই রকম ভাবে কি বিজারিত করতে পারবো, ধাতু নিষ্কাশন করতে পারবো? পারবো না। কেন পারবো না? এই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা বেশি। তড়িৎ রাসায়নিক শ্রেণীর কথা কতদিন বলেছি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই ধাতুগুলো উপরের দিকে অবস্থান করে, ফলে এই ধাতুর অক্সাইডগুলোর স্থায়িত্ব অনেক বেশি। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উত্তপ্ত করতে হয়, সোডিয়ামের ক্ষেত্রে আরো বেশি উত্তপ্ত লাগে, ফলে এইগুলোকে আমরা এই অক্সাইডগুলো থেকে আমরা এই যে বন্ধনী শক্তি সেটা আমরা পাই না। এইটা একটা বড় কারণ। আর একটা সোডিয়ামের ক্ষেত্রে অন্য কারণ আছে, কার্বাইড হিসেবে অ্যালুমিনিয়াম কার্বাইড গঠন করে ফেলে কার্বনের সঙ্গে, সেটা একটা আরেকটা কারণ। তো যাই হোক, এইটা আমি এইটুকু বললাম। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। খুব দ্রুত আলোচনা আমি করছি না। এরপরে আমরা যে আলোচনাটা করব সেখানে আমরা কোনো বিজারক দ্রব্য দেব না, শত বিজারণ পদ্ধতি বলছি। ধরো কপার, শত মানে স্বতঃস্ফূর্ত ভাবে শত বিজারণ পদ্ধতি। শত বিজারণ নামের মধ্যে আছে, নিজেরাই বিজারিত হয়ে যাবে। তাহলে কিভাবে হবে? কপারের আণবিক Cu2S আর কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড আছে। তাহলে এটা কি করবে? কপার তৈরি করবে আর সালফার ডাই অক্সাইড তৈরি করবে। আচ্ছা, প্রথমে আমি অক্সিজেন দিয়ে মানে অক্সিজেন দিই, আগে একটু অক্সিজেন দিয়ে জ্বালাই, জ্বালানোর পর কি হবে না কপার অক্সাইড তৈরি হবে, ধরে নিলাম আমি কিউপ্রাস অক্সাইড তৈরি করব। এবার এই কিউপ্রাস অক্সাইড যদি তৈরি হয়, সালফার আছে, তাহলে সালফার ডাই অক্সাইডও তৈরি হতে হবে। তাহলে সালফার ডাই অক্সাইড তৈরি করতে গেলে সালফার কিউপ্রাস অক্সাইডে SO2 আছে দুটো, আর এখানে অক্সিজেন আছে, তাহলে কতগুলো লাগছে না আমি মোট 2 দিলাম, 3টে দিলাম, তাহলে সালফার ডাই অক্সাইড লাগবে দুটো। এবার তোমরা ব্যালেন্স করো, এখানে কারণ ভগ্নাংশ হয়ে যাবে, ব্যালেন্স করতে গেলে যেটা হবে এখানে 4 আর এখানে 2 6, তাহলে এখানে 3টে অক্সিজেন। এবারে কিউপ্রাস অক্সাইড নিজেই বিক্রিয়া করবে, কার সঙ্গে বিক্রিয়া করবে? সালফাইডের সঙ্গে বিক্রিয়া করলে কপার ধাতু মুক্ত হবে আর সালফার ডাই অক্সাইড তৈরি হবে। কপার ধাতু মুক্ত হবে আর সালফার ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে আমি 6টা কপার পাবো আর SO2 পাবো। সিম্পল বিক্রিয়া। তাহলে আমরা কি বলছি আবার একবার বলে দিই, কপার সালফাইডের সঙ্গে অক্সিজেন দিয়ে পোড়ালাম, কিউপ্রাস অক্সাইড হলো, কিউপ্রাস অক্সাইড নিজেই আবার বিজারিত করছে, করে ধাতব কপারে পরিণত করছে। এখানে কোনো আলাদাভাবে কার্বন যোগ করতে আমরা দেখছি না বা দরকার হচ্ছে। তাহলে শত বিজারণ পদ্ধতিতে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা নিচের দিকে আছে, তামা, এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে শত বিজারণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এইবারে আমরা যে পদ্ধতিটা আলোচনা করতে পারি সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে তড়িৎ বিশ্লেষণ মানে তোমরা পড়েছো, তড়িৎ বিশ্লেষণ পড়েছো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের কি লাগে? একটা ক্যাথোড লাগে, একটা অ্যানোড লাগে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে। তাহলে ক্যাথোড কাকে ব্যবহার করব, অ্যানোড কাকে ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য কাকে ব্যবহার করব, এইগুলো সেই ধাতুর প্রকৃতি, সেই ধাতুটা কোন লবণ নিয়ে করব সেটার উপর নির্ভর করে। তোমাদের যখন আমি অ্যামোনিয়া পড়িয়েছিলাম তখন বলেছিলাম হেবার পদ্ধতি সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন তৈরি হয় আর ক্লোরিন তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রস্তুতির সময়। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এইটা তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখি যে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে। ভালো করে শুনতে হবে কথাটা, যে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে
ওপরে আছে তাদের বিজারণ ক্ষমতা বেশি, ফলে তারা ইলেকট্রন গ্রহণ করবে না ক্যাথোডে গিয়ে। এইখানে বিষয়টা হলো, ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড, দুটো ধাতু নিয়ে আমরা আলোচনা করব। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। সোডিয়াম ক্লোরাইডের গলানো খুব কঠিন। এবার সোডিয়াম ক্লোরাইডকে গলানোর জন্য আমি অল্প একটু ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করে গলনাঙ্কটাকে কমিয়ে দিই 950 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি। এবার এই সোডিয়াম ক্লোরাইড খুব বিস্তারিত কিছু আলোচনা করব না। এটাকে আমি যখন করব তখন আমি ক্যাথোড হিসেবে, অ্যানোড হিসেবে লোহার দণ্ড ব্যবহার করব, ক্যাথোড হিসেবে গ্রাফাইট হিসেবে আমরা গ্রাফাইটের দণ্ড ব্যবহার করব। এবার বিষয় যেটা হলো সেটা হলো যে আমি ক্যাথোড হিসেবে আমি উল্টোটা বললাম না, ক্যাথোড হিসেবে লিখে দিই, তাহলে উল্টা পাবো। ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড হিসেবে লোহার দণ্ড ব্যবহার করলাম, আর অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করলাম। তাহলে এইখানে যদি আমি এইটাকে ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে ঘটনাটা? এইখানে যদি আমি ক্যাথোডে ক্যাটায়ন যাবে, সোডিয়াম যাবে, আর অ্যানোডে অ্যানায়ন যাবে, অ্যানায়নকে ক্লোরিন, ক্যাথোডে ক্যালসিয়াম যাবে। তাহলে কে মুক্ত হবে? ক্যালসিয়াম মুক্ত হবে। প্রশ্নটা এখানে, ক্যালসিয়াম মুক্ত হবে না সোডিয়াম মুক্ত হবে? এই জায়গাটাই কিন্তু মূল জায়গা। তো আমরা কি বললাম একটু আগে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ক্যালসিয়াম উপরে আছে। ক্যালসিয়ামের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সোডিয়ামের থেকে কম, ফলে সোডিয়াম ক্যাথোডে গিয়ে মুক্ত হবে। আর আমরা ক্যালসিয়ামটাকে দেখবো আয়ন হিসেবে আবার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে ক্যালসিয়ামের তড়িৎ বিশ্লেষণটা, সোডিয়ামের তড়িৎ বিশ্লেষণটা আমরা আলোচনা করলাম। এইখানে যদি এবার আমরা ভাবি অ্যালুমিনিয়ামের আলোচনা করব, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা অ্যানোড হিসেবে একই রকম ভাবে কার্বন দণ্ড ব্যবহার করব, আর গ্রাফাইট ক্যাথোড হিসেবে ব্যবহার করব। গ্রাফাইটটাকে আমরা, কার্বন দণ্ডটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর ভূষাকালিটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। এখানে বেরিয়াম ফ্লুরাইড সোডিয়ামের ক্ষেত্রে কিছুটা ব্যবহার করা যেতে পারে। আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মূলত অ্যালুমিনাম নিয়ে কাজ করব, কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড মানে ক্রায়োলাইট, এই ক্রায়োলাইটের সঙ্গে আমরা কাজ করব, ক্যালসিয়াম ফ্লুরাইড যোগ করব আর বেরিয়াম ফ্লুরাইড যোগ। এই দুটো যোগ করার ফলে কি হবে না, এদের গলনাঙ্কটা কমে যাবে। কারণ আগে বললাম যে এইটার গলনাঙ্ক অনেক বেশি, ফলে এইখানে আমরা যে কাজটা করব এর সঙ্গে এটা অ্যালুমিনিয়াম নিয়েও কাজ করা যায়। যদি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে নিই, তাহলে অ্যালুমিনিয়ামটা কি হবে, ক্যাথোডে জমা হবে। ক্যাথোডে জমা হলে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, 3টে ইলেকট্রন গ্রহণ করে ধাতু হিসেবে নেবে। যদি আমি অ্যালুমিনা ব্যবহার করি, অ্যালুমিনা মানে তার সংকেত কি, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড হলে কি হবে, অ্যালুমিনিয়াম আয়ন তৈরি হবে আর অক্সিজেনের আয়ন তৈরি করবে। তাহলে অক্সিজেন আয়ন কি করবে, আর ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে যাবে অ্যালুমিনিয়াম। খুব সাধারণ ভাবে তোমরা এগুলো পড়েছো। অ্যালুমিনিয়াম ক্যাথোডে গিয়ে কি তৈরি করবে, 3টে ইলেকট্রন নেবে, 3টে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করবে। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে কে যাবে, অক্সিজেন। প্রথমে ছটা লিখতাম না, 3টে লিখতাম, তাহলে 3টে। তাহলে এইবার আমার এটা তো দুটো অক্সিজেন লাগবে, অ্যালুমিনিয়াম আছে দুটো, তাহলে এখানে দুটো, তাহলে এখানে *2, এখানে দুটো অ্যালুমিনিয়াম, তাহলে এখানে কটা হবে অক্সিজেন, অক্সিজেন লাগবে কটা, দুটো অ্যালুমিনিয়াম আছে, তাহলে এখানে অক্সিজেন কটা আছে, 3টে। এবার 6টা মিলে গেল, 3টে অ্যালুমিনিয়াম অক্সিজেন তৈরি হলো। এবার কি হবে, 3টে অক্সিজেন যুক্ত হয়ে 3টে অক্সিজেন তো হবে না, তাহলে মোট 3টে অক্সিজেন প্লাস 3টে অক্সিজেন যুক্ত হয়ে 6টা অক্সিজেন তৈরি হবে।
তাহলে অক্সিজেন গ্যাস হিসেবে আমরা মুক্ত হবে, এটা আমরা দেখব। তাহলে তিনটে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বললাম অ্যানোডে তিনটে অক্সিজেন তৈরি হলো, তিনটে ইলেকট্রন তো পরমাণুতে তো আর হবে না, তিনটে আর তিনটে মোট 6টা অক্সিজেন পরমাণু মিলে তিনটে অক্সিজেন গ্যাস তৈরি করতে পারবে। তাহলে এই হলো বিষয়। তাহলে এখানে আমি ইনপুট না করে একেবারে 6 লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এই হলো ধাতু নিষ্কাশনের বিষয়। তাহলে ক্যাথোড অ্যানোড হিসেবে আমরা গ্রাফাইট দণ্ড ব্যবহার করলাম, আর গ্যাস কার্বনকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার। ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন যাবে, মানে ধাতু আয়নটা যাবে। তো মোটামুটি এইটা গেল আমার তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা। ধাতুর যে নিষ্কাশনগুলো নিয়ে বলছিলাম, সেইখানে এবার আমরা একটা ছবি দেখব। তার আগে আমি একটুখানি বলি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়াম আর লোহার যদি কথা ভাবি, তাহলে লোহা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এই ধাতুগুলোর থেকে অ্যালুমিনিয়াম উপরে আছে। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু এই ধাতুর অক্সাইডগুলোর সঙ্গে যদি বিক্রিয়া করে, তাহলে এই ধাতুগুলোকে মুক্ত করবে, এই ধাতুগুলোকে মুক্ত করবে। তো আমরা দেখি যে পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাগনেসিয়াম ফিতে নিয়ে যদি উচ্চ উষ্ণতা তৈরি করা হয় এবং প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই অ্যালুমিনিয়ামটা গলে যাবে। এবার এই অ্যালুমিনিয়ামের সঙ্গে এই ফেরিক অক্সাইডের বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে কি হবে না অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে আর লোহা তৈরি হবে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলি, বিজ্ঞানী থার্মিট এটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য থার্মিটের নাম অনুযায়ী এই পদ্ধতিটার নামকরণ আমরা করেছি কি নাম? থার্মিট পদ্ধতি। তাহলে থার্মিট পদ্ধতির ছবিটা একটুখানি আমরা দেখে নিই চট করে। এগুলো ম্যাঙ্গানিজ ক্রোমিয়ামের ক্ষেত্রে একই রকম হবে, আমরা শুধু ব্যালেন্সটা করে নিলি সমস্যা একই রকম ভাবে আমরা পেয়ে যাব। এখানে যদি দুটো দিই তাহলে তো হয়ে যাচ্ছে। এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। কেমন? এখানে দেখো বলছিলাম যে পটাশিয়াম ক্লোরেট, আর পটাশিয়াম ক্লোরেট হলো এটা KClO3, তার সঙ্গে ম্যাগনেসিয়াম চূর্ণ যুক্ত করেছি। এখানে একটা ফিতে আছে, এবার এটা দিয়ে চার্জিং করলে কি হবে, এটা একটা খুব আগুন হবে, তো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি হবে এখানে। ফলে এইটা একটা অগ্নিসহ মুচি, অগ্নি সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে, এরকম একটা মুচি, এরকম একটা ব্যবস্থাপনা আমরা নিয়েছি। আর এখানে কাঁচা মাল হিসেবে কি আছে? ফেরিক অক্সাইড বা রেড হিমাটাইট, আর তার সঙ্গে আমরা অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করছি। আর এখানে একটা অগ্নিসহ ছাঁচ আছে। আমরা এই পদ্ধতিটার নামকরণ একটু আগেই বললাম যে থার্মিট পদ্ধতি। তাহলে এই থার্মিট পদ্ধতিতে আমরা কি করি, যে রেলগাড়ির যে পাতে যদি ভেঙে যায়, কোথাও জোড়া লাগাতে হয়, তখন এইখানে যে আয়রন বা লোহাটা সেটা গলে এখানে এসে জমা হবে, এবং জমা হওয়ার পর আমরা গলিত আয়রনটা ওখানে পাবো, এবং সেইভাবে আমরা আয়রনটাকে নিষ্কাশন করতে পারবো। তাহলে এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম। ব্যাস, ছবিটা এবার সরিয়ে দিচ্ছি। কেমন? এই তিনটে পদ্ধতি আমরা তোমাদের বললাম। তিনটে পদ্ধতি কি চারটে পদ্ধতি বললাম। প্রথমে বললাম কার্বন দিয়ে বিজারণ বা কার্বন বিজারণ, তারপরে শত বিজারণ, তারপরে তড়িৎ বিশ্লেষণ আর থার্মিট পদ্ধতি। আর একটা পরীক্ষা তোমাদের বাড়িতে আমি একটু করতে বলছি। তোমরা যদি দেখো তাহলে দেখবে কপার সালফেটের রং কি? কপার সালফেটের রং তুতে রং, নীলাভ তুতে রং। আচ্ছা, এই কপার সালফেটের সঙ্গে একটা বাড়িতে নতুন চকচকে পেরেক নিয়ে কপার সালফেট দ্রবণে সারা রাত ডুবিয়ে রাখলে দেখবে যে ধাতব তামা মুক্ত হয়েছে। কেন মুক্ত হয়েছে? এই আগে বলেছি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহার অবস্থান উপরে, লোহা অনেক বেশি বিজারক দ্রব্য, তাহলে লোহা ইলেকট্রন ত্যাগ করবে আর তামা ইলেকট্রন গ্রহণ করবে। তামা ইলেকট্রন গ্রহণ করলে কি তৈরি হবে? কপার 2+ তৈরি হবে। ইলেকট্রন
গ্রহণ করলে ধাতব কপার তৈরি হবে, আর এই লোহাটা পেরেকটা দ্রবণের মধ্যে চলে আসবে, দ্রবণের রঙের পরিবর্তন হয়ে যাবে। এই নীলহ এটা যদি বেশি অনেকগুলো পেরেক দিই তাহলে দেখবো যে অনেকগুলো পেরেকই লাল কপার হয়ে গেছে, আর দ্রবণের রংটা নীল ছিল সেটা হালকা সবুজ রং বা বর্ণহীন হয়ে গেছে। তাহলে এই পদ্ধতি, এটা এক ধরনের ধাতু বিজারণ পদ্ধতি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এই পর্যন্ত আমি বললাম, এরপরে আবার আমি একটা তোমাদের ছবি দেখাবো। কেন কি না, আমরা যে ভাবি, আমরা যে ধাতুগুলোকে নিষ্কাশন করি, এই ধাতুগুলো নিষ্কাশন করে আমার গোটা মানব সভ্যতার বিভিন্ন রকম কাজে আমরা ধাতুগুলোকে ব্যবহার করছি, কিন্তু এই ধাতুগুলো কি এইভাবে থাকছে? এই ধাতুগুলোর ব্যবহার এতটাই কমে গেছে, মাটির তলা থেকে যে খনিজ বা আকরিকগুলোকে আমরা নিই, সেই আকরিকগুলো কিন্তু শেষ হয়ে আসছে। যেমন ধরো টিনের আকরিক বা জিঙ্ক, এরা তো শেষের দিকে এসে পৌঁছেছে, মানে আগামী 20 বছর পর, মানে অলরেডি শুরু হয়ে গেছে, টিনের কোনো আকরিকের ভান্ডারই থাকবে না। আমরা আমাদের ব্যবহারের ফলে আমাদের খনিজ দ্রব্যগুলোকে আর রক্ষা করছি না, ধাতুগুলোকে রক্ষা করছি না, ফলে তারা যে অবস্থায় আকরিকগুলোকে নিষ্কাশন করে আমরা নিজেদের কাজে ব্যবহার করছি, তারপর সেটাকে আর পুনর্ব্যবহারের জায়গায় নিয়ে যাচ্ছি না। ফলে রিসাইক্লিং যেটাকে আমরা বলি, পুনর্ব্যবহার, সেটা আমরা না করলে বা এই ধাতুগুলোকে নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার না করলে এই ধাতু কিন্তু আমাদের আর থাকবে না, তখন আমাদের বিকল্প পদ্ধতির দিকে এগোতে হবে। তো আমি একটা ছবি চট করে দেখে নিই। এই ছবিটা তোমরা অনেক বইতেও পাবে। আমরা এই ছবিটা দেখো তোমরা চট করে। এই যে আলোটা নিতে হবে, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হলো দিল্লিতে আছে। এই ছবিটা হলো গুপ্ত যুগের লৌহ স্তম্ভের একটা ছবি। তো এইখানে এই যে লোহার স্তম্ভটা আছে, এইটা গুপ্ত যুগের লোহার স্তম্ভ। কেন ছবিটা আমি দিয়েছি না, এই লোহার স্তম্ভটা এখনো কিন্তু কোনো রকমের মরচে পড়েনি, একই রকম ভাবে আছে। কেন মরচে পড়েনি না, এটা একদম বিশুদ্ধ লোহা। বিশুদ্ধ লোহাতে আমরা দেখব যে কোনো রকম মরচে পড়ে না। তাহলে মরচে পড়ে কেন, মরচে কিভাবে পড়ে, এবং এই মরচে থেকে আমরা কিভাবে ধাতুকে রক্ষা করতে পারি, সেইটা যদি আমরা একটু ভাবি তাহলে দেখব যে ধাতুর মধ্যে অক্সিজেন এবং জলীয় বাষ্প যদি মেশে তাহলে মরচে তৈরি হয়। এবং মরচে মানে ফেরিক অক্সাইড, তার সঙ্গে 3 অণু জল। আমি রাসায়নিক বিক্রিয়াটা তোমাদের লিখে দেব, যদিও বিক্রিয়াটা খুব জটিল, শুধু তোমাদের এমনি মরচে সংকেতটাই শুধু আসে। তো যাই হোক, এইখানে আমরা সাধারণ লোহাগুলোতে যেগুলো পাই তাতে কার্বন মেশানো থাকে, কার্বন মেশানো থাকে, কিন্তু এই যে স্তম্ভটা দেখছো এখানে বিশুদ্ধ লোহার স্তম্ভ। বিশুদ্ধ লোহাতে কিন্তু মরচে পড়বে না। তাহলে মরচে লোহার মধ্যে যখন আর্দ্র পরিবেশ থাকবে, ছবিটা এবার সরিয়ে দিতে হবে, লোহার মধ্যে যখন আর্দ্র পরিবেশ থাকবে, আর্দ্র মানে জলীয় বাষ্প থাকবে, তার সঙ্গে অক্সিজেন থাকবে, তখন এই যে লোহা এর মধ্যে কার্বন থাকে, এবং এই কার্বন লোহা মিলে একটা তড়িৎ কোষ স্থানীয়ভাবে তৈরি করে। তড়িৎ কোষ স্থানীয়ভাবে তৈরি করে এবং স্বাভাবিকভাবে লোহা হয়ে যায় ক্যাথোড আর অ্যানোড হয়ে যায় কার্বন। এবং এইখানটায় মজা হলো যে আমরা যেটা দেখি আর কি, যে অক্সিজেন যেহেতু থাকছে, অক্সিজেনটাকে আমরা কার্বন, ক্যাথোডে কার্বন আর লোহাটাকে আমরা অ্যানোড হিসেবে পাবো, দিয়ে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতে দেখব। রাসায়নিক বিক্রিয়া আর কিছুই না, লোহা যদি থাকে তাহলে লোহা কি হবে, লোহা এরকম একটা আয়ন তৈরি করবে, তার সঙ্গে 2টো ইলেকট্রন ছাড়লো, আর জল আছে, জলটা লিকুইড, আর কে আছে, অক্সিজেন গ্যাস আছে। এটা ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করলে কি হবে না হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। তাহলে আমি এখানে 2টো দেব, তাহলে কটা হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, 4টে হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। তাহলে এইখানে দেখো অক্সিজেন 4টে আছে, এখানে 2 মিলে
চারটে, এই চারটে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। তাহলে এইটা ক্যাথোডে ইলেকট্রন যাবে আয়রন। এবার মজা হলো যে এই ঘটনাটার পরে কি হবে, এই দুটোকে যদি আমি একসঙ্গে লিখতাম যোগ করা যেত, আমি লিখছি না। এইখানে আয়রনের সঙ্গে আবার অক্সিজেন যুক্ত হবে, এই দুটো মিলে এই যে ফেরিক অক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করলাম, ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করলাম। এই ফেরিক হাইড্রোক্সাইডকে নিয়ে আমি কাজ করব। তাহলে এর সঙ্গে আমি ফেরিক এইটা মিলে যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড কটা পাবো আমি? চারটে নেব। এই চারটে ফেরিক অক্সাইডের সঙ্গে আমি অক্সিজেন যুক্ত করব। অক্সিজেন যুক্ত করলে কি হবে না Fe3 Fe2 O3 আর 3H2O তৈরি হবে। তাহলে এইটা যখন আমার তৈরি হচ্ছে, এইটা যখন আমার তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো কি মরছে। এর সঙ্গে 3 অণু জল আছে এবং স্বাভাবিকভাবে এই যে মরছে, এখানে আমি লোহা নিচ্ছি কটা, এইটাকে আমরা বাদামি রঙের একটা রং পাই, বাদামি। এটা রং কি পাই? বাদামি। এখানে আমি এই মাঝখানে বিক্রিয়াটা লিখিনি, কারণ এইটার সঙ্গে এটা যুক্ত হবে, দিয়ে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে। এর বেশি কিছু নেই। তো এই বাদামি লোহা যখন হবে, তার ফলে কি হবে? এখানে নাম মুছে দেবো। তার ফলে এই লোহাটা ক্ষয় হবে। এই লোহাটাকে আমাকে ক্ষয় থেকে মুক্ত করতে গেলে কি কি কাজ করতে হবে? একটাই কাজ করতে হবে, সেটা হলো এই লোহার উপরে আমাকে একটা কোটিং করতে হবে, যাতে লোহার সঙ্গে অক্সিজেন এবং জলীয় বাষ্প না মেশে। তাহলে আমি আলকাতরা দিয়ে বা অন্য কিছু দিয়ে বা কোনো ধাতু দিয়ে প্রলেপ দিতে পারি, অ্যালুমিনিয়ামের দিয়ে করতে পারি, বা গ্যালভানাইজ করতে পারি, জিঙ্কের প্রলেপ দিতে পারি, বা টিনের প্রলেপ দিতে পারি। টিনের প্রলেপ দেওয়াটা একটু খরচ বেশি হয়, গ্যালভানাইজেশন মানে জিঙ্কের প্রলেপ দিতে পারি, এইভাবে করতে পারি। আর যেভাবেই হোক আমাকে অ্যালুমিনিয়াম অক্সাইডেরও প্রলেপ দিতে পারি, এটা একটা আলাদা পদ্ধতি, ক্যালোরাইজিং বলা হয়, উচ্চ তাপে করা হয়। প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের অক্সাইডের তাপ দিয়ে হাইড্রোজেন প্রবাহে অন্যান্য ধাতুগুলোর উপরে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। এটা একটু গভীরভাবে এই প্রলেপটা হয় এবং স্থায়ী হয়, ক্যালোরাইজিং বলা হয়। তো এই গেল এইটা আমরা যে মরছে, সেই মরচে কিভাবে আমরা বন্ধ করতে পারি, মরচে যাতে না পড়ে, সেই জায়গাটা আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের অন্যান্য অ্যালুমিনিয়াম ধাতু নিয়ে বলছিলাম, যদিও অ্যালুমিনিয়াম আছে তোমাদের সিলেবাসে। অ্যালুমিনিয়াম ধাতু অ্যালুমিনিয়াম অক্সাইডের তৈরি। অ্যালুমিনিয়াম ধাতু খুব ক্ষয় হয় এবং অ্যালুমিনিয়াম ধাতুর উপরে অ্যানোডাইজিং বলা হয় সেটাকে। অ্যানোডাইজিং কি? তো অ্যালুমিনিয়াম ধাতুর উপরেও আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এবং অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমি কি করব না এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব, যাতে অক্সিজেনটা গিয়ে ওখানে জমা হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। এবং এই প্রক্রিয়াটাকে অ্যানোডাইজিং বলা হয়। এইভাবে আমরা অ্যালুমিনিয়ামকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারি। তাহলে ধাতুগুলোকে আমাদের কেন ক্ষয়ের হাত থেকে বাঁচাতে হবে না, আমরা আমাদের এই মানব সভ্যতার বিকাশ অগ্রগতি এই ধাতুর ব্যবহারের উপরে নির্ভর করে আছে। নানাবিধ ব্যবহার তোমরা করেছো, ফলে ধাতুগুলো যাতে আমরা আবার পুনর্ব্যবহার করতে পারি, ধাতুগুলো যাতে ক্ষয় না হয়, সেই দিকটাই কিন্তু আমাদের নজর দিতে হবে। তা নাহলে আমাদের এইগুলো পাঠ করে, এই জ্ঞান লাভ করে আমাদের কোনো লাভ হবে না। আর একটা বিষয় সেটা হলো যে আমরা আমাদের দেহটা একটা বিজ্ঞানের কারখানা। সারা দিন আমাদের দেহে হাজারো রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো আমরা যদি দেখি যে এই বিক্রিয়াগুলো দিয়ে আমাদের দেহ পরিচালিত হয়, তো আমরা যদি দেখি যে আমরা অনেক সময় আমরা টিফিনে স্কুলে যাই, একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে রান্তা মোড়া একটা চাটনি আমরা খাই।
তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যাসিডের দিয়ে একটা লবণ তৈরি হয়। তামা, তামার ক্ষেত্রে তো খুবই মারাত্মক আর কি। এমনিতে আমরা ধাতু হিসেবে কপার সালফেটের মানে রং করার জন্য বিভিন্ন সবজি, এই যে করলা বা এগুলোকে আরো সুন্দর রঙিন করার জন্য কপার সালফেট মিশিয়ে দেওয়া হয়। এবং আমি নিজে একদিন বাজার করতে গিয়ে দেখেছিলাম বা ওগুলোর মধ্যে কপার সালফেট মিশে আছে। তাহলে এইগুলো আমাদের দেহের ভেতরে ঢুকলে কিন্তু বিষক্রিয়া তৈরি হয়ে যায়, মারাত্মক তার কুফল হতে পারে। তো সেই জন্য আমরা এই সবজিগুলো একটু গরম জলে ধুয়ে নেব, তাহলে অনেক সময় হয়। এগুলো অনেক পদ্ধতি আছে, আমি মূলত ধাতুর বিষক্রিয়ার কথাটা নিয়ে কথাটা বললাম। আর কপারের ক্ষেত্রে কি হয়, কপারের ক্ষেত্রে কপার কার্বনেট থাকে, তার সঙ্গে কপার হাইড্রোক্সাইড তৈরি হয়। এইটা আবার বেসিক কপার কার্বনেট বলে। আবার কপার সালফেটের সঙ্গে কপার সালফেট CuSO4, তার সঙ্গে আবার হাইড্রোক্সাইড মিলাবো, সাদা একটা আলোকে, যেটা আমরা অ্যামোনিয়াতে পড়েছি কপার সালফেট। তাহলে এই রকম যৌগগুলো তৈরি হয়, জৈব যৌগ তৈরি হয় কপারের সঙ্গে সবজির রঙে। এইটা কিন্তু আমাদের দেহের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর এবং আমরা আমাদের অসুবিধা হয় এগুলো। আর এমনি অন্যান্য ধাতু দূষণ তো আছেই। আমাদের যে ব্যাটারি কারখানা, সেখান থেকে আমাদের লেড নিষ্কাশিত হয়। এই লেড আমাদের স্নায়ুর উপরে হয়। আমরা যে মুর্শিদাবাদ জেলায় বাস করি, গোটা মুর্শিদাবাদ জেলার কথা যদি ভাবি, আর্সেনিক কবলিত জেলা বলা হয়। আর্সেনোকোসিস বলে একটা রোগ হয়, যদিও আর্সেনিক ধাতু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু খুব প্রাসঙ্গিক বিষয়। ফলে এই আর্সেনিকযুক্ত জল আমরা যখন পান করেছি, পান করে আমাদের রোগ হয়েছে। ফলে আমরা এখন বিদ্যালয়গুলোতে পানীয় জল টেস্টিং এর মাধ্যমে কিন্তু জেনে নিই যে আমাদের জলে আর্সেনিক আছে কিনা, এবং আর্সেনিক মুক্ত পানীয় জল পানের ব্যবস্থা কিন্তু সরকার থেকে করা হয়েছে। এবং সেই জল ছাত্রছাত্রীদের পান করানোর ব্যবস্থা করা হয়, এবং অন্যান্য জায়গাতেও পিএইচি মাধ্যমিক কাজ হয়। মূল যে জায়গাটা বলছেন আর্সেনিকের বিষক্রিয়া, এবং নেপোলিয়ানকে মারা হয়েছিল আর্সেনিকের বিষক্রিয়া। ফলে এই যে ওই ঘরটা রং করা হয়েছিল, যে ঘরে ওকে ঢোকানো হয়েছিল, সেই ঘরে কিন্তু আর্সেনিকের রং ব্যবহার করা হয়েছিল, আর্সেনিক অক্সাইডের বাষ্পে মারা হয়েছে বিষক্রিয়া। যাই হোক, এগুলো তোমাদের জানবে আরো বেশি। ফলে ধাতুগুলো যে নিরীহভাবে ভাবলে হবে না, এই যে আচার খাচ্ছ সেটা এভাবে খাওয়া যাবে না, এবং ধাতু ক্ষয় এবং এগুলোকে রক্ষা করতে হবে, এই সচেতনতাটা আমাদের গড়ে তুলতে হবে। কেমন? তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, কারণ এখানে তোমাদের 5 নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে। আশা করি সবটাই কভার করেছি। আর এই ভিডিওগুলো যদি তোমাদের দেখে ভালো লাগে, অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে আরো বেশি বন্ধুরা এগুলো জানতে পারে। কারণ অনলাইন ক্লাস, এই সময় তোমরা স্কুলে যেতে পারছো না, ফলে আমরা আমাদের মতো করে আন্তরিকভাবে করার চেষ্টা করছি যাতে তোমরা এই ঘাটতিটুকু পূরণ করতে পারো। কেমন? সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, আর থাকবে।